নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফর শেষে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে অনেকেই নানা রকম মন্তব্য করছেন, নানা রকম মত উঠে আসছে। অনেকে মনে করছেন নাক কাটলো ভারতের, আমেরিকার চাপের কাছে মাথা তুলতে পারলো না ভারত, অনেকে এরকম মন্তব্য করছেন। কিন্তু আমেরিকা যে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র এবং অর্থনৈতিক দিক সহ অন্য অন্য নানা দিক থেকে ভারতের থেকে অনেক বেশি শক্তিধর একটি রাষ্ট্র আমেরিকা, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কি প্রাপ্তি অপ্রাপ্তি প্রধানমন্ত্রীর এই সফর থেকে ভারতের, এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরী। জয়ন্তদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। শুরুতেই আপনার কি হ্যাঁ জয়ন্তদা, আপনার কি মত প্রধানমন্ত্রীর এই সফরকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে সেটা শুনি। না, আমার মতে প্রধানমন্ত্রী আসলে হি হ্যাজ গট দ্য বেস্ট অফ হোয়াট পসিবল বার্গেন হি কুড হ্যাভ গট। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যেটা বললেন সেটা সম্পূর্ণরূপে ঠিক, যে আমেরিকা হচ্ছে প্রধানতম শক্তি এই পৃথিবীতে আজকে, মিলিটারিলি এবং ইকোনমিক্যালি, এবং সবচেয়ে বড় বাজার হচ্ছে আমেরিকা। যে ক্রেতা সেই কিন্তু ডিসাইড করে কি দরে সে কিনবে। এবার আমেরিকা বলতে পারে আমাদের যে আমরা তোমাদের কোনো জিনিসই কিনবো না, যদি বলে তাহলে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। উই হ্যাভ নো উই ক্যান ফোর্স দেম টু ট্রেড উইথ আস। সেই যুগ চলে গেছে যখন কোমোডোর পেরি জাহাজ নিয়ে জাপানে গেছিল এবং তাদের ফোর্স করেছিল যে তোমরা আমেরিকার বাজারের সামনে নিজেদের বাজার খুলে দাও। কিন্তু তবুও আজকেও যেটা ট্রাম্প করতে পারে সেটা হচ্ছে ট্যারিফকে ওয়েপনাইজ করে যে কোনো ট্রেড কনসেশন সে নিতে পারে, কারণ সারা পৃথিবীর জন্য সবচেয়ে বড় বাজার হচ্ছে আমেরিকা। আমরা প্রায় $190 বিলিয়ন ব্যবসা আমেরিকার সঙ্গে করি, দুতরফা ব্যবসা $190 বিলিয়ন গুডস অ্যান্ড সার্ভিসেস মিলিয়ে। এবার তার মধ্যে আমেরিকার ঘাটতি হচ্ছে $45 বিলিয়ন। মানে আমরা বেশি বেচি, আমেরিকা কম বেচে। $45 বিলিয়ন আমরা আমেরিকার থেকে রোজগার করি প্রত্যেক বছরে। এবার আমরা সত্যি কথা বলতে আমেরিকার বেশিরভাগ যে জিনিস যে আমাদের থেকে কেনে তাতে কোনো শুল্ক তারা নেয় না, শূন্য শুল্কে তারা আমাদের জিনিসপত্র কেনে। ম্যাক্সিমাম খুব বেশি হলে পরে 10% শুল্ক নেয়, অথচ আমাদের যে শুল্ক সেটা 70% অব্দি যায়। আগে ছিল 125, এখন সেটা 70। আর সেই 70-এ গিয়ে আটকায় না, তার উপরে বিভিন্ন রকমের সারচার্জ আছে এবং সেই সারচার্জের জন্য সেগুলো কখনো কখনো 100% অব্দি যায়। এটার কোনো মানে নেই, সত্যি কথা বলতে কোনো মানে নেই। We are protecting our capitalists with this kind of duty structure. We are not getting any great income from it. আমাদের দেশের কারোর কিছু লাভ হচ্ছে না। আমরা যদি আমেরিকা আমাদেরকে হার্লে ডেভিডসন মোটরসাইকেল বেচতে চায়, সেই মোটরসাইকেলের দাম যদি 2.5 কোটি টাকার জায়গায় 1.5 কোটি টাকা হয়, তাহলে আপনার বা আমার কোনো ক্ষতি হচ্ছে না। আমরা এনিওয়ে হার্লে ডেভিডসন মোটরসাইকেল কেনার মতন আমরা রোজগার করি না, আমাদের সারা বছরের রোজগারও 1.5 কোটি টাকা নয়। তাহলে কি অসুবিধা হয় যদি আমেরিকা 1.5 কোটি টাকা এখানে হার্লে ডেভিডসন বেচে? দ্বিতীয়ত, যেটা আমি বা আপনি কিনতে পারি, সহজ জিনিস বলছি, পিস্টাশিও। ক্যালিফোর্নিয়া থেকে যদি পিস্টাশিও কিনি বা ক্যালিফোর্নিয়া থেকে যদি ওয়াইন কিনি, সেটার উপরে কেন আমরা 30% 20% শুল্ক লাগাবো? আমি তো বুঝতে পারছি না। এখানে কেউ পিস্টাশিও আমাদের দেশে গ্রো করে না। ওয়াইন যে কটা গ্রো করে তারা ভীষণ বড় লোক, সুলা ওয়াইনইয়ার্ড, ব্রোয়ার ওয়াইনইয়ার্ড, তারা যথেষ্ট পয়সা বানায়। তারা খুব বাজে কোয়ালিটির ওয়াইন খুব বেশি দামে আমাদের কাছে। যদি আর ওরা আমাদের $5 একটা ওয়াইন দিতে পারে বোতল, যেটা আমরা এখানে $20 কিনি, তাহলে আমি তো বুঝতে পারছি না তার উপরে আননেসেসারিলি আমরা 150-200% ট্যাক্স লাগিয়ে আমরা কেন আমাদের বাজে ওয়াইনকে আমরা প্রোটেকশন দেব? উই শুড এনকারেজ আওয়ার ওয়াইনিয়ার্স টু ইমপ্রুভ দেয়ার কোয়ালিটি। যতদিন আমরা সেই লাইসেন্স যুগে ছিলাম ততদিন আমাদের কাছে ওই হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসাডার গাড়ি ছাড়া আর কোনো গাড়ি ছিল না। আর জুতো, বাটার জুতো, যেটা প্রত্যেক বছরে ছিঁড়ে যেত এবং তারপরে নতুন করে জুতো কিনতে হতো, এছাড়া কোনো জুতো ছিল না। আজকে সেই বাটাই অনেক বেটার জুতো বানাচ্ছে, 5 বছর পরেও সেই জুতো ছিঁড়ছে না। তো কেন? তার কারণ হচ্ছে কম্পিটিশন এসছে। তো আমার মতে we should agree with America যে হ্যাঁ ঠিক আছে, আমাদের we are over taxing our imports, let us reduce it. What is wrong in that? হ্যাঁ, যদি এখন বলেন যে এমন একটা জিনিস উইট বা রাইস, তাতে যদি আমরা কিছু ট্যাক্স লাগিয়ে থাকি এবং সেটা যদি আমরা প্রোটেক্ট করছি, দ্যাট ইজ পারফেক্টলি ফাইন। আমাদের উইট বা রাইস ফার্মারকে হঠাৎ করে বলতে পারি না তোমরা কম্পিটিটিভ হয়ে যাও, তারা পারবে না। তারা ক্ষুদ্র ফার্মার, তাদের পক্ষে সেই মেকানাইজেশন, সেই সিড, সেই মানি, সেই
সেই যে অর্থবল সেটা যারা দরকার তাদেরকে কম্পিটিটিভ হওয়া সেটা নেই তাদের কাছে, সেখানে প্রোটেকশন ইজ জাস্টিফাইড। কিন্তু এইসব ওয়াইন অটোমোবাইলস তাও হাই এন্ড অটোমোবাইলস এটার কোনো জাস্টিফিকেশন নেই। সত্যি কথা বলতে আমরা যে দরে মোটরসাইকেল বা যে দরে সাধারণ গাড়ি বানাতে পারি, আমাদের যে হুন্ডাই বা সুজুকি বা মহিন্দ্রার থার যে রেটে আমরা বিক্রি করতে পারি সেই রেটে আমেরিকা কোনোদিনও বিক্রি করতে পারবে না। আমাদেরই লাভ, যদি আমরা বাজার খুলি তাহলে আমাদেরই লাভ, আমরা ওদের বাজারে আরো এক্সট্রা লেভারেজ পাবো, এক্সট্রা পাবো। এটা হচ্ছে as far as tariff is concerned. As far as geopolitics is concerned, again, ওদের যতটা আমাদের দরকার আমাদেরও ওদের দরকার। ওদের আমাদের why do they need us? ওদের দরকার কারণ ওরা চীনের প্রতিদ্বন্দ্বী এবং ওরা দেখছে যে এই এশিয়াতে কারা কারা আছে যারা ওদের সঙ্গে দাঁড়িয়ে চীনকে মোকাবেলা করতে পারে। এক হচ্ছে জাপান, আর এক হচ্ছে ভারতবর্ষ, আর এক হচ্ছে অস্ট্রেলিয়া, যদিও সে এশিয়াতে নেই কিন্তু এশিয়ার কাছে। এবং এই তিনটে দেশকে নিয়ে ওরা কোয়াড বানিয়ে রেখেছে। আমরাই ভয়ের চোটে কোয়াডকে বলি না না এটা চায়নার এগেনস্টে না, হ্যান না ত্যান না। ইট ইজ এগেনস্ট চায়না, লেটস ফেস দ্য ফ্যাক্টস। It has been created because we are scared of China. We are scared of China rising militarily. China not only আমাদের threaten করছে হিমালয় পর্বতের ওপার থেকে, China is threatening us from the sea. তারা আমাদেরই পাশে পাশে পোর্ট বানাচ্ছে। কিউ পোর্ট বানিয়েছে রামরি আইল্যান্ডে মায়ানমারে, কক্সেস বাজারে তারা পোর্ট বানাচ্ছে। ওরা বাংলাদেশকে যখন শেখ হাসিনা রাজত্ব করতো তখনও সাবমেরিন বেচতো। হানবান পোর্ট বানিয়েছে শ্রীলঙ্কাতে, জিবুতিতে পোর্ট বানিয়েছে, দে আর অ্যাজ গোয়াদারে পোর্ট বানিয়েছে। দে আর থ্রেটনিং আস মোর দ্যান দে আর থ্রেটনিং আমেরিকা। আমেরিকা তো অনেক দূরে, আমরা কাছে। So let us face it, let us accept that fact and let us support them. What can we get in return? আমাদের আশেপাশে যে মানে যেটা আগেও আমেরিকা করেছে, আমেরিকার কথা হচ্ছে যে আই উইল ফার্ম আউট দ্য ডিল টু ইউ। তোমরা এখানে দেখো বাংলাদেশে একটা জনমুখান বলেন যা ইচ্ছে বলেন একটা রেজিম চেঞ্জ হয়েছে। সেই রেজিম চেঞ্জটা যারা বলতো আগে যে হাসিনা আনডেমোক্রেটিক, হাসিনা হ্যাজ ডিক্টেটোরিয়াল টেন্ডেন্সিস, তারা আজকে বুঝতে পারছে যে কাকে অ্যাকচুয়ালি ডিক্টেটরশিপ বলে এবং কাকে বলে সত্যিকারের প্রবলেম্যাটিক রেজিম। মাইনরিটিজ আর আন্ডার অ্যাটাক, লিবারালস আর আন্ডার অ্যাটাক। যারা ইসলাম ধর্ম অবলম্বন করেন কিন্তু লিবারাল থটে, তারা সবাই পালিয়ে গেছে বাংলাদেশ। একটা লোককে আপনি বাংলাদেশে পাবেন না, হয় সে লুকিয়ে আছে, নাহলে সে ভারতবর্ষে লুকিয়ে আছে, নাহলে সে আমেরিকায় লুকিয়ে আছে। শাহবাগ আন্দোলন যারা নেতা ছিল আজকের দিনে তারা কলকাতা শহরে লুকিয়ে আছে। They are stateless citizens. They do not have a visa to India, but yet they have entered illegally and they are staying here. Why? Because you have a government next door to it which is doing everything in its power to really undermine us. যত ইসলামিক টেররিস্ট ছিল তাদেরকে সবাইকে ছেড়ে দিয়েছে জেল থেকে। একজন বলছে নর্থ ইস্টে 7 সিস্টার আমরা জয় করব, আর একজন, যদিও এগুলো হাস্যপ্রদ, কিন্তু একজন বলছে আমরা 4 ঘন্টায় কলকাতা জয় করব। করতে পারবে না সেটাও আলাদা কথা এবং এটা বোকা বোকা কথা, কিন্তু বলছে দ্যাট ইজ অ্যান ইন্টেন্ট, দে আর স্টেটিং অ্যান ইন্টেন্ট এন্ড these are not people to be laughed away. Someone is an advisor in their government, someone is a person is attached to the chief advisor of the government, so you cannot laugh it away. You have to take steps to see to it that this kind of a government either starts behaving properly or you do what you believe the Americans did to them. And for that you need the support of the Americans. American deep state যদি সত্যি সত্যি রেজিম চেঞ্জ করে থাকে, এখনো সম্পূর্ণ প্রমাণ কেউ দেখাতে পারে না, এগুলো সব ক্লেম। কিন্তু হ্যাঁ, আমেরিকানরাই বলছে যে তাদের কাছে তথ্য আছে যে ইউএসএইড কাকে কাকে ফান্ডিং করেছিল, কি কি ফান্ডিং করেছিল, মেটিকুলাসলি প্ল্যান তো ইউনুস সাহেব নিজেই বলেছেন। এখন এইসব যখন আছে, এত তথ্য যখন আছে, তো shouldn't we start waking up? I think it is time we started waking up. আমাদের নেবারহুডে জয়ন্তদা ট্রাম্প যেরকম মন্তব্য করলেন যে বাংলাদেশের ব্যাপার নরেন্দ্র মোদী উত্তর দেবেন, নরেন্দ্র মোদী দেখবেন টাইপের, উত্তর দেবেন বলেননি, উত্তর দেবেন একবারও বলেনি। এটা কিছু লোক ভাবছে যে যেটা এক্সাক্ট ওয়ার্ডস আপনি যদি খেয়াল করেন, সে বলেছে ইন্ডিয়াকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়া অনেকদিন ধরে এটা করছে, 100 বছর ধরে বাংলাদেশকে নিয়ে সে চিন্তা ভাবনা, যাই হোক চিন্তা ভাবনা শব্দটা ইউজ করেনি কিন্তু সামথিং সিমিলার। তারপরে বলেছে বাংলাদেশ will be taken care of by PM. Exact words আমি বলছি না, maybe I am missing out something, but what he meant was
the PM will deal with it. This is typically Trump and this is typically America. তারা কখনো প্রত্যেকটা ছোট খুঁটিনাটি জিনিস তারা নিজেরা দেখে না, তারা বলে আরেকজন দেখবে, ঠিক আছে আমি উপর থেকে বলে দিলাম এটা দেখতে পারো। এটা হচ্ছে টিপিক্যালি জমিদারের যে যে নায়েবকে বলে দিল যে তুমি দেখো। হয়তো আমাদের সেটা শুনতে খারাপ লাগছে যে আমরা নায়েব, কিন্তু আমেরিকা তাই বিশ্বাস করে। আর তাই যদি বিশ্বাস করে তাতে ক্ষতি কি আমাদের? আমাদের যদি স্বার্থ সিদ্ধি হয় তাতে কোনো ক্ষতি তো নেই আমার মনে হয়। জয়ন্তদা সেদিক থেকে তাহাউর রানাকে ফেরত পাঠানোর ব্যাপারে কথা, আর আপনি যেটা বললেন নায়েব ভারতকে মনে করা, এছাড়া ভারতের প্রাপ্তি আর তেমন কিছু হয়েছে কি? আছে, যথেষ্ট। ওই আমরা বরাবর বলে আসছি যে আমাদের তোমরা তোমাদের টেররিস্টকে টেররিস্ট বলো আর আমাদের টেররিস্টকে টেররিস্ট বলো না। এটা একটা বিরাট প্রবলেম আমাদের বরাবর ছিল। ওরা যারা পাকিস্তান থেকে যে টেররিস্ট গ্রুপগুলো অপারেট করতো এবং ইন্ডিয়া জঙ্গিবাদ যারা অপারেট করতো, ভারতবর্ষকে আক্রমণ করতো, তাদেরকে ওরা টেররিস্টই বলতো না। আজ এবার স্পষ্টভাবে বলেছে 2008-এ যারা বম্বেতে উৎপাত করেছিল তারা টেররিস্ট, এবং তাতে পাকিস্তান খুবই ক্ষুব্ধ। ডন তা নিয়ে এডিটোরিয়াল লিখে দিয়েছে, বিভিন্ন রকমের জিনিস হয়েছে। তো দ্যাট মিনস ফর দ্য ফার্স্ট টাইম দে আর অ্যাকচুয়ালি অন দ্য সেম পেজ উইথ আস, উইচ ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্ট। এর আগে হ্যাঁ আমাদের কথা শুনে কিছু কিছু গ্রুপকে ওরা টেররিস্ট ডিক্লেয়ার করেছে, কিছু কিছু গ্রুপকে ওরা তাদের টেরর ফান্ডিং এর বন্ধ করার বন্দোবস্ত করেছে। মুলটা বলে একটা গ্রুপ ছিল আমাদের এখানে, সেটা বাংলাদেশের ইসলামী ব্যাংকের থ্রু দিয়ে সেখানে টাকা আসতো, সেটাকে আমেরিকার সাহায্য নিয়েই আমরা আটকেছিলাম সেই টাকা পাওয়াটা যাওয়াটা, কিন্তু সেই রকম ভাবে হেল্প খুব কম করতো। আমরা অনেক কষ্ট করে ওদের থেকে হেল্প নিতাম। সেখানে যদি এরা এখন ট্রাম্প আসাতে যদি আমাদের কিছু সুবিধা হয় তাহলে খারাপ কি? ট্রাম্প পাগল হোক কি ছাগল হোক সেটা তো আমাদের দেখার দরকার নেই, সেটা আমেরিকার লোকেরা বুঝবে, তারা সেটা ভুগবে। আমরা যদি কিছু প্রাপ্তি পাই নেব। অস্ত্র কেনার ব্যাপারে যেভাবে চাপ তৈরি করা হলো এবং অস্ত্র কিনতে প্রায় বাধ্য করা হচ্ছে বলেই অনেকে মনে করছেন। আপনি আমায় বলুন 1950 সাল থেকে অস্ত্র কিনতে আমাদের বাধ্য করার চেষ্টা করেছে কিনা আমেরিকার? আমরা এককালে একটা বাজে প্লেন, হান্টার প্লেন নিতাম, খুব বাজে ছিল না, মোটামুটি ভালোই ছিল, কিন্তু আউটডেটেড ছিল। সেটা কিনেছিলাম এবং সেটার প্রত্যেকটা স্পেয়ার পার্টের জন্য আমাদের ব্রিটেনের কাছে যেতে হতো। প্রত্যেকটা পার্ট ডবল দামে আমরা ওদের থেকে কিনতাম, কারণ ওরা আমাদের বানাতে দিত না এখানে। 1965 যুদ্ধের পরে পাকিস্তানকে যেখানে আমরা পরাস্ত করেছিলাম, তারপরে তাশকেন্তে অবশ্য সেই বিজয়টা আমরা হারিয়ে গেছিলাম, কারণ যা যা জমি আমরা পেয়েছিলাম সেগুলো লাল বাহাদুর শাস্ত্রী ফেরত দিয়ে দিয়েছিলেন। কিন্তু তবুও তারপরে ওরা বললো যে তোমরা দুষ্টু ছেলে, পাকিস্তান ভারত দুটোই দুষ্টু ছেলে, তোমাদের আর আমরা আর্মস দেবো না। প্রত্যেকটা জিনিস আমাদের এখানে তৈরি করতে হয়েছিল। বিকাশ মেশিন গানের পার্টস আমরা এখানে তৈরি করেছিলাম, এটা ভালো হয়েছিল আমাদের জন্য, কারণ আমরা তাতে আমাদের কস্ট অফ অ্যাকুইজিশন অফ আর্মস কমে গেছিল। এবং যখন আমরা 71-এ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গেলাম, পাকিস্তানকে অবশ্যই ওরা হেল্প করতে থেকেছিল, কারণ ওদের ধারণা ছিল যে পাকিস্তান ওদের হয়ে পুলিশগিরি করবে গালফ রিজনে। তো পাকিস্তানকে সিরিয়া, জর্ডান, ইরানের থ্রু দিয়ে ওরা অস্ত্র শস্ত্র দিত। পাকিস্তান যে দামে একটা বুলেট কিনতো তার 1/10 দামে আমরা সেই বুলেটটা ইছাপুরের কাছে তৈরি করতাম। তো সেটা আমাদের জন্য মঙ্গল ছিল, সেটা আলাদা কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই চাপটা তো সবসময় থাকে, আর টেকনোলজি যেরকমভাবে অ্যাডভান্স করছে আর আমরা যেরকমভাবে পিছিয়ে পড়ছি অস্ত্রশস্ত্রের বিষয়ে, আমাদের তো কিনতে হবে, এ নিয়ে কোনো গতি নেই। এখন আমেরিকার থেকে কিনে কি জয়ন্তদা, আমেরিকার অস্ত্র কেনার ক্ষেত্রে প্রতিবন্ধকতাও তো অনেক আছে, টেকনোলজি পাওয়া যায় না, সেজন্যই তো আমরা লিংকিং থাকে, পুরোটাই আমাদের যেটা আমাদের সুবিধা সেটা আমরা কিনি। আমরা অত বোকাও নই, এবং প্রচুর টাকা দিয়ে কিনতে হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু those arms are certainly of a very high quality. আমরা প্রেডেটর ড্রোনস কিনছি, $3.5 বিলিয়ন দিয়ে কিনছি, দ্যাট ইজ অফ এ ভেরি হাই কোয়ালিটি। এখন ড্রোনের যুদ্ধ আপনারা ইউক্রেনে দেখে নিয়েছেন, ড্রোন ছাড়া আপনারা আর যুদ্ধ মানে খুব ছোট একটা শ্রীলঙ্কাও ভারতবর্ষকে পরাস্ত করতে পারে with these kind of weaponry which are force multipliers. So we have to buy. আমরা এখনো সেই কোয়ালিটির কোনো ড্রোন তৈরি করিনি। আমাদের স্টার্টআপসরা কিছু কিছু ড্রোন তৈরি করছে, বাট দে আর সার্ভেলেন্স ড্রোনস, দেয়ার কোয়ালিটি উই হ্যাভ টু রিয়েলি ফাইন্ড আউট whether they are of international standards or not. কিন্তু এই যে যেটা দিয়ে মিসাইল আপনি মারতে পারবেন একটা of very high accuracy, সেটা ওরা বানায়। এটা let us face those facts. এখন সুখয় ভালো না F-35 ভালো সেটা
আমি বলতে পারবো না, সেটা একজন হয়তো আর্মি অফিসার, এয়ারফোর্সের অফিসারকে জিজ্ঞেস করলে বেটার হবে। কিন্তু বোথ আর ইকুয়ালি গুড এয়ারক্রাফট উই হ্যাভ। এখনো রাশিয়ানরা কিন্তু তাদের স্টেলথ এয়ারক্রাফট তৈরি করে উঠতে পারেনি, ওরাও কিন্তু পুরোপুরি সম্পূর্ণরূপে তৈরি করতে পারেনি, কিন্তু মোটামুটি ওরাও প্রোটোটাইপ তৈরি করেছে। তবে আমরা নিশ্চয়ই F-35 কিনবো না যদি ওরা টেকনোলজি ট্রান্সফার না দেয়, যদি আমাদের ওরা কিছু কিছু নর্মস রিল্যাক্স না করে। যতক্ষণ না আমরা স্পেয়ার পার্টস গুলো দেশে বানাতে পারবো, আমরা সেই প্লেনটা কিনে আমাদের কোনো বিশেষ লাভ নেই। কারণ সেই প্লেনের প্রত্যেকটা জিনিস যদি আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করি, তাহলে খাজনার থেকে বাজনার দাম বেশি হয়ে যাবে। সেটা সেটা মানে যে গভর্নমেন্টই আসুক, সেটা কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, কি এনডিএ কি অন্য কোনো কোয়ালিশন গভর্নমেন্ট হোক, এইটুকু বুদ্ধি সবার আছে। সেই শিক্ষাটা আমরা 1950 যখন আমরা প্রথম ইন্ডিপেন্ডেন্স পেয়েছিলাম, তখনও আমরা জানতাম না হাউ টু ডিল উইথ দ্য আর্মস মার্কেট। তখন আমরা বোকামি কিছু হয়তো করে থাকতে পারি, কিন্তু তারপরে ইন্দিরা গান্ধীর সময় থেকে আমরা যথেষ্ট এটা নিয়ে সচেতন, এবং সেটা নিয়ে আমরা সেইভাবেই আমরা আমাদের ডিলিংস করি। আমার মনে হয় এখনো সেভাবে ছাড়া ডিলিংস হবে না, কারণ একটা ডিফেন্সের একটা ব্যুরোক্রেসি আছে, বিরাট বড় একটা ব্যুরোক্রেসি আছে। আর্মি অফিসার, নেভি অফিসার, এয়ারফোর্স অফিসার ছাড়া হাজার খানেক অফিসার আছে সিভিলিয়ান, যারা হু আর এক্সপার্টস ইন ডিফেন্স প্রোডাকশন, পারচেজ এটসেট্রা, এবং দে বিলং টু ভেরিয়াস কাডার্স and they have throughout their lives they have only dealt with these things. They may not actually have fired a missile, but they know more about missiles than many people who make missiles. তো অত ভাববেন না যে আমরা মানে আমেরিকান প্রেসারে ইয়ে করে যাব। এটা একটা পুরনো আমাদের একটা বগি, আমরা বাংলাদেশের জন্য একটা বগি আছে, ইন্ডিয়া নিয়ে নিল সব চলে গেল, ইন্ডিয়া নিয়ে নিল, ওদের ধারণা যে বুঝি ইন্ডিয়া সবই ওদের নিয়ে নিল। সেমনি আমাদেরও একটা বগি আছে, সব আমেরিকা নিয়ে নিল। তা কেন? আমরা যখন সুখয় কিনছি তখন রাশিয়া কি সব নিয়ে নিচ্ছে না? তেল কেনার ক্ষেত্রে তেল তো আমাদের কিনতে হবে। আমরা তো তেল, আমাদের কাছে তো তেল নেই, এটা তো সত্য কথা। আমরা 80% তেল বাইরের থেকে নিই। রাশিয়ার থেকে 2023-24 আমরা 30% অফ আওয়ার টোটাল অয়েল পারচেজ রাশিয়া থেকে করেছিলাম। তার কারণ ছিল এই যে রাশিয়া আমাদের হিউজ ডিসকাউন্টে বেচছিল, ভালোবেসে ডিসকাউন্ট দিচ্ছিল না, ডিসকাউন্ট দিচ্ছিল কারণ ইউরোপ এবং আমেরিকা তার থেকে তেল কিনবে না বলে দিয়েছিল, এবং তার উপরে বিভিন্ন রকমের স্যাংশন চাপিয়েছিল। তখন অন্য ছোট ছোট দেশেরা কিনতে সাহস পাচ্ছিল না, আমরা একমাত্র সাহস করে কিনছিলাম। সেই জন্য রাশিয়া বললো, তোমরা চায়না কিনছো, তোমাদের ডিসকাউন্টে দেবো, নাহলে পরে তো তোমরা কিনবে না। আমরা তাই জন্য কিনেছি। এই বছরই দেখুন, যদি প্রথম 9 মাসের আমাদের কেনাকাটা দেখেন, তাহলে আমরা রাশিয়ার যে অয়েল পারচেস ছিল কমিয়ে দিয়েছি, কারণ ডিসকাউন্টও কমে গেছে 25%। এখন ট্রাম্প যে ডিলটা করার চেষ্টা করছে ইউক্রেন নিয়ে, তাহলে পরে রাশিয়ার সঙ্গে তার ঝগড়া তো থাকবে না, সে তো পুটিনের বন্ধু হয়ে যাবে। পুটিনের বন্ধু হয়ে গেলে তো এই সব যা ও লাগিয়েছিল, এর আগে যে অ্যাডমিনিস্ট্রেশন লাগিয়েছিল রাশিয়ার উপরে স্যাংশন, সেগুলো চলে যাবে। যদি রাশিয়ার স্যাংশন চলে যায়, তাহলে তো সবাই রাশিয়ার থেকে তেল কিনবে, তখন আর ডিসকাউন্ট কেন দেবে? তাহলে ওয়াই শুড উই ইম্পোর্ট অয়েল অল দ্য ওয়ে ফ্রম ব্ল্যাক সি টু ইন্ডিয়া? তাহলে আমরা যেখান থেকে সস্তা পাবো সেখান থেকে কিনবো, আমেরিকার থেকেও কিনবো, ল্যাটিন আমেরিকা থেকে সস্তা পাওয়ার সম্ভাবনা কি আছে? সস্তা ট্রাম্পের যেরকম বিজনেস একমাত্র আছে যে একটা জিনিস, দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে শেল অয়েল ইজ চিপার, তো শেল অয়েল যদি আমরা কিনি ওদের থেকে সস্তায় কিছুটা, কম্পেয়ার টু মেনি আদার থিংস আমরা সস্তায় পাবো। দ্বিতীয় হচ্ছে যে ওদের কিছু কিছু গ্রেড অফ তেল আছে যেগুলো ভেরি হাই কোয়ালিটি, সেই গ্রেড অফ তেল কিনলে পরে আপনার মানে অ্যাকচুয়ালি সাশ্রয় হয়। তো সেই জন্য, আর তাছাড়া তৃতীয় হচ্ছে আমরা সবসময় আমাদের যে তেল কেনাকাটা করি আমরা বিভিন্ন জায়গা থেকে কিনি। ল্যাটিন আমেরিকা অ্যাজ ফার অ্যাওয়ে অ্যাজ সে ইউএসএ, সেখান থেকেও আমরা তেল কিনছি। একটু ডাইভার্সিফাই, আমরা একজনের উপরে যদি বাঁধা থাকি তাহলে আমাদেরই মুশকিল। কালকে সেই রিজনটায় যদি যুদ্ধ হয়, সেই দেশটার সঙ্গে আমাদের ঝগড়া হয়, তাহলে আমরা তেল পাবো না। গালফ থেকে আমরা এককালে বেশিরভাগ তেলটাই গালফ থেকে কিনতাম, তারপরে আমরা রিকারিংলি দেখেছি গালফে বিভিন্ন রকমের ঝামেলা হয়েছে, যুদ্ধ হয়েছে, সেখান থেকে তেল আসা বন্ধ হয়ে গেছে। সেই জন্যে আমরা বিভিন্ন আমাদের ওটাকে ডাইভার্সিফাই করেছি। আপনি হয়তো জানবেন না, একটা সময় ছিল যখন ইরাক ওয়াজ আওয়ার মেজর সাপ্লায়ার অফ অয়েল, সেটা ছিল পার্সোনাল ফ্রেন্ডশিপ বিটুইন ইন্দিরা গান্ধী অ্যান্ড সাদ্দাম হোসেন। আমাদের দেশে এককালে কেরোসিন ক্রাইসিস হয়েছিল, এসো আর বার্মাশেল আমাদের মানে আমরা ন্যাশনালাইজ করে নিয়েছিলাম, তারা আমাদের কিছু বেচছিল না। তারা অ্যাকচুয়ালি তাদের ন্যাশনালাইজ করা হয়েছিল এই জন্য, কারণ 71-এর যুদ্ধে দে রিফিউজ টু কোঅপারেট উইথ আস, দে রিফিউজ টু সেল আস অর সাপ্লাই আস পেট্রোলিয়াম প্রোডাক্টস ফর আওয়ার ডিফেন্স ফোর্সেস। সেই জন্য আমরা ইন রিটালিয়েশন আমরা তাদের ন্যাশনালাইজ করেছিলাম।
তারপরে আমাদের বিরাট প্রবলেম চলেছিল অফ পেট্রোলিয়াম প্রোডাক্টস। সেই সময় পার্সোনাল ফ্রেন্ডশিপে ইন্দিরা গান্ধী ফোন করে সাদ্দাম হোসেনকে বলেছিল যে দেখুন আমাদের কেরোসিন না থাকলে আমাদের হয়তো মানে যেমনি ব্রেড রাশন রাইটস হয় সেরকম কেরোসিন রাইট হতে পারে। যে জাহাজগুলো ইউরোপ যাচ্ছিল কেরোসিন নিয়ে সেইগুলোকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছিল সাদ্দাম হোসেন। তো সেরকম তো সেই রকম বন্ধুত্ব উইথ এনি অয়েল প্রডিউসিং নেশন আজকে আমাদের নেই। তো উই হ্যাভ টু ডাইভার্সিফাই আওয়ার সোর্সেস। আমেরিকার থেকেও কিনবো, গালফ থেকেও কিনবো, ইন্ডোনেশিয়ার থেকেও কিনবো, অস্ট্রেলিয়ার থেকেও কিনবো। দ্যাট ইজ নর্মাল লজিক। এন্ড দ্যাট ইজ সেটাতে কোনো মানে এটা কারো কৃতিত্ব নয়, এটা সবাই করে আসছে, আমরা যে কটা গভর্নমেন্ট আসছে করছি। আমি যে কোনো জায়গা থেকে কিনতে পারি, কিন্তু সেই নিয়ন্ত্রণটা ডিসিশনটা আমি নেব। কেউ যদি বাধ্য করে না নেব। আমেরিকা বলছে কি, আমেরিকা বলছে আমাদের থেকে আরো কেন। তো ঠিক আছে কেন, কারণ আমাদের তোমাদের এত বড় যে তোমাদের ট্রেড গ্যাপটা আছে $45 বিলিয়ন তোমরা আমাদের থেকে নিয়ে যাচ্ছ, সেটা থেকে কিছুটা তো ছাড়ো। তো ঠিক আছে, হোয়াট ইজ রং? একটু আর্মস কিনলাম, কয়টা পিস্টাশিও কিনলাম, কিছু ক্যালিফোর্নিয়া ওয়াইন কিনলাম, কিছু নয় তেলও কিনলাম। সেই তেলটা তো আমাদের কিনতে হবে। আমরা যদি আর্জেন্টিনার থেকে তেল আনি, কিউবার থেকে তেল আনি, তাহলে আমেরিকার থেকেও তেল আনবো, সেই একই রেটে দর পড়বে আমাদের। খারাপ কি? অনেকেই মনে করছেন যে ট্রাম্প যেভাবে কাজ শুরু করেছেন শুরু থেকেই যেন একটা পৃথিবী জোড়া ট্রেড ওয়ার শুরু হয়ে গেল, বাণিজ্য যুদ্ধ। দিস ইজ টিপিক্যালি আমেরিকান পলিসি। আপনাকে বললাম কমান্ডার পেরির ব্যাপারটা, আপনার খেয়াল মানে হি ইজ জাস্ট ক্যারিং অন দ্য সেম পলিসি। সবার আগে তো নিজের সবচেয়ে নিকটতম বন্ধুদেরও অ্যাটাক করলো। আমরা তো অনেক দূরের দেশ। কানাডা, ভার্চুয়ালি কানাডা আর আমেরিকা আর লাইক আ ম্যারিড কাপল। কানাডাকে আমেরিকা ছাড়া চলতে পারে না, আমেরিকাকে ছাড়া কানাডা চলতে পারে না। তাতেই প্রথম বললো 25% ট্যারিফ লাগাবো। তারপরে কানাডা কিছু কিছু বললো আচ্ছা না, আমাদের বর্ডার দিয়ে ফ্যান্টার কি ড্রাগস গুলো যেগুলো যেত সেগুলো আমরা বন্ধ করার চেষ্টা করবো, এটা করবো ওটা করবো। বলে ঠিক আছে তাহলে আমি আর লাগাবো না। দিস ইজ আ হি হ্যাজ weaponized trade and we have to face it, we have to accept it. ইউরোপিয়ান ইউনিয়ন ওর সবচেয়ে নিকটতম বন্ধু তাকে থ্রেটেন করছে, কি করতে পারবেন আপনি? জাপানকে তো লাগিয়ে দিয়েছে 10%, চায়নাকে তো লাগিয়ে দিয়েছে 10%, সেখানে তো থ্রেট আর কিছু করেনি। আমাদের শুধু বলেছে আপনারা যা ট্যারিফ নেন আমরা রেসিপ্রোকেট করবো। ইট ইজ ট্রু, আমরা তো ট্যারিফ নিই, আমরা তো যথেষ্ট ট্যাক্স করি। ওরা 0% ট্যাক্স নিচ্ছে, আমরা 70% ট্যাক্স নেবো। এ কি করে হয়? রেসিপ্রোসিটি তো ডিপ্লোমেসিতে একটা বিরাট বড় ব্যাপার। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। আমরা বলতে পারি না যে আমরা না 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 আমাদের বাজারে তুমি বেচতে পারো না, আমরা তোমার বাজারে গিয়ে বেচবো, তোমাকে সবকিছু সব দরজা খুলে দিতে হবে। এটা কি করে হয়? এটা তুমি ক্যানট কন্টিনিউ টু অ্যাকসেপ্ট দ্যাট। তবুও বলবো যে আমরা আমাদের যারা নেগোসিয়েটর তারা বলছে ঠিক আছে লেট আস হ্যাভ আ মিনি ট্রেড ডিল, কয়েক মাস ধরে আমরা ডিসকাস করবো, এক্ষুনি কিছু হচ্ছে না। যতদিন আমরা ডিসকাস করবো ততদিন তো আমাদের জন্য বাজারের দরজাটা খোলা থাকবে, আর আমাদের যে শুল্ক লাগিয়ে আছে সেই শুল্কটা লাগানো থাকবে। Why should না একটা জিনিস সোফিয়া, why should this be the standard by which we will decide how strong a nation we are? আমরা কত ট্যাক্স লাগাতে পারি তাতে আমরা, how is that this thing? This is the stupidest way of protecting your country. You are taxing your consumer, you are not taxing them. তাদের কিছু আসে যাচ্ছে না, you are taxing your consumer. তোমার consumer will get those products at a far higher price. Yes, if you impose a tax to safeguard very small farmers who are producing rice or wheat, then it makes sense, but otherwise it doesn't make sense. Why should we tax to protect our tea gardens or to protect our vineyards? Why? I don't understand that. এই সমস্ত সিদ্ধান্ত যদি ভারত তাদের মতো করে নিতে পারে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু যেদিকে যাচ্ছে ভারত কি সিদ্ধান্ত আলাদা কি, মানে we have been stupid, we have been fooled. একটা বম্বে ক্লাব বললো যে স্টিল আর কি আয়রন ওর, স্টিল আর সিমেন্ট should be priced at the same rate all over the country, and that because of that one so-called socialistic policy, entire industry died out in Bengal and Bihar and Odisha. How can it be? আমরা যদি লোহা বানাই, আমরা যদি স্টিল বানাই, obviously it will be cheapest in Calcutta. Why should it be priced at the same rate in Bombay or in Bihar or in Punjab? Tell me that. That was the stupidest decision. Government was subsidizing the purchase of steel and coal in all other states, excepting the places where they are being produced. As a result, industry here died out. The same industries grew up in Punjab and in Maharashtra. That was what is the এই সিদ্ধান্তটা আপনি আমাকে বলুন এটা আমাদের
সার্বভৌম সভারেনিটি কি করে আমাদের ইম্পাইন করছে? এটা একটা ব্যবসাদারদের লবি ফোর্স করেছিল গভর্নমেন্টকে। আই উড সে দিস ওয়াজ ওয়ান অফ দ্য স্টুপিডেস্ট ডিসিশনস টেকেন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এট এনি পয়েন্ট অফ টাইম, অ্যান্ড ইট কিলড ইন্ডাস্ট্রি। আপনি জানেন রোহতাসনগর বলে একটা শহর আছে বিহারে, যেটাতে শুধু মরা কারখানা রয়েছে। দুর্গাপুরের অর্ধেক কারখানা মরে গেল বিকজ অফ দিস ওয়ান ডিসিশন। why are we what is this thing আমরা ওদের প্রেসারে এসে আমরা করছি? আরে আমাদের নিজেদের চিন্তা করে এটা করা উচিত ছিল আগে। আমি বলবো সবচেয়ে বড় ক্রান্তি আমাদের দেশে এসছে আফটার 1947 এর ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড 71-এর যুদ্ধে আমাদের জয়লাভের পরে, সেটা হচ্ছে 1991 সালে যখন নরসিংহ রাওয়ের সরকারে মনমোহন সিং লিবারালাইজেশন এনেছে। সেটা যদি না আসতো আজকে আমি আর আপনি এই টেলিফোন দিয়ে কথা বলতে পারতাম না। আমাদের কি অবস্থা ছিল চিন্তা করে দেখুন। কলকাতায়, আমি দিল্লিতে থাকি, দিল্লিতে মানুষ হয়েছি, দিল্লির থেকে আমি আমার ঠাকুমাকে বা দিদাকে, কলকাতায় আমার ঠাকুমা থাকতো এবং দিদা থাকতেন বহরমপুরে, ট্রাঙ্ক কল করে ফোন করার কথা আমরা সাহস পেতাম না, কারণ ইট ওয়াজ এক্সট্রিমলি কস্টলি ওয়ে অফ কানেক্টিং টু আ পারসন। পোস্টকার্ড ছাড়া কিছু ছিল না গতি আমাদের কাছে। Let's face it, these revolutions occurred because we decided to embrace the world. If we don't embrace the world, autarky হয় না, আমি এত ট্যাক্স নেবো, কেউ আমার কাছে বেচতে পারবে না, অথচ আমি সব জায়গায় বেচবো, কি করে হয়? আর সেই জন্যই আমরা বাজে জিনিস কিনতাম। জয়ন্তদা, আমরা আলোচনার একেবারে শেষে চলে এসেছি। ট্রাম্প বলছেন যে মেক আমেরিকা গ্রেট এগেন, তাকে সমর্থন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বললেন মেক ইন্ডিয়া গ্রেট এগেন। এটা কতটা পজিটিভ? আগে থেকেই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও যে মেক আমেরিকা গ্রেট আগেনটা নতুন, মেক আমেরিকা গ্রেট বরাবরই আমেরিকানরা বলে আসছে। ওরা সবসময় যা যা সুবিধা নেবার পৃথিবীর থেকে নিয়ে আসছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই, আমরাও নেবার চেষ্টা করছি। কিন্তু আমরা যদি সেটাকে আমরা ইফ উই ডোন্ট, এখন একটা 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে, আমরা যদি সেই হাওয়াটা না নিতে পারি, আমরা সেই আমাদের পালে যদি সেই হাওয়াটা না নিতে পারি, আমরা আবার যেরকম ছিলাম পিছিয়ে পড়েছিলাম সেরকম পিছিয়ে পড়ে যাব। আমরা উই লস্ট আউট অন দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, উই লস্ট আউট অন দ্য সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। কোনো রকমে আমরা ইন্ডিপেন্ডেন্সের পরে বা ইন্ডিপেন্ডেন্সের আগেও কিছুটা, যখন স্যার আর এন জামশেদজি টাটা টাইপের ব্যবসাদাররা কিছুটা তৈরি করেছিল ভারতবর্ষকে, তারপরে ইন্ডিপেন্ডেন্সের পরে আমাদের পাবলিক সেক্টর এবং কিছু প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদের কিছুটা ঠাকনা দিয়েছে বলবো। আমরা উই ওয়্যার নেভার লিডার্স। এতদিনে আমরা সফটওয়্যার রেভলিউশনে কিছুটা পা দিয়ে, আমরা উই আর নট ওয়ার্ল্ড লিডার্স, কিছুটা পা দিয়ে আমরা এগাতে পেরেছি। এখন যদি আমরা 5th জেনারেশন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা চলছে, এআই ইত্যাদি যেগুলো আসছে, তাতে যদি আমরা পিছিয়ে পড়ি, তাহলে আমরা সেই পিছনেই থেকে যাবো সারা জীবন। পলাশির যুদ্ধ আমরা এই জন্য হারিনি যে আমাদের সেপাইরা বীর পুরুষ ছিল না, আমাদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি আমাদেরই লোক লড়েছিল। লাইভ তো মোটে কমেন্ট করেছিল, যুদ্ধ যে সিপাহীগুলো লড়েছিল তারা মাদ্রাস ইনফ্যান্ট্রি সোলজার্স ছিল। আমরা হেরেছিলাম কারণ আমাদের সিস্টেমটা পিছিয়ে ছিল, আমরা পিছিয়েছিলাম, সিস্টেমেটিক্যালি এখনো আমরা পিছিয়ে আছি। এটা পার্ট অফ দ্য সিস্টেমেটিক ফেলিয়ার অ্যান্ড ব্যাকওয়ার্ডনেস, যে আমরা হাই ট্যাক্সেস নিই, এগুলো মানে হয় না, মিনিংলেস। জয়ন্তদা, অনেক ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ত সময় থেকে অনেকটা সময় আমাদের দিলেন। অনেক ধন্যবাদ। আমাকে ক্যাপিটালিস্ট বলবেন না, এরপরে গিয়ে বলবেন জয়ন্তদা ক্যাপিটালিস্ট নয়। আমার নিজের বিশ্বাস, সোশ্যালিজমকে যদি আপনি স্ট্রং করতে চান, সোশ্যালিজম মানে সম্পূর্ণরূপে সাম্যবাদ নয়, সোশ্যালিজম মানে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার, তাহলে পরে ইউ হ্যাভ টু ইকোনমিক্যালি গেট স্ট্রঙ্গার। চায়না সেটা বুঝতে পেরেছে এবং চায়না হ্যাজ বিন এবল টু ডু দ্যাট। চায়না আর রাশিয়ার সবচেয়ে বড় সাকসেস হচ্ছে they have been able to build national health safety nets where even the poorest man can get high quality medical treatment. They have been able to build a public infrastructure for transportation. They have been able to build a truly genuine system where if the poorest man gets to eat, সেইটা আমাদের করতে হবে। সেটা করতে গেলে পরে আমাদের যে পথ নিতে হবে সেটা করে আমাদের করতে হবে। আজকেও আমাদের দেশে হেলথ কস্ট ইজ সো হাই, লোকেরা অ্যাকচুয়ালি দে আর গেটিং ইনটু ডিপ ঋণ ডেট বিকজ অফ দ্য হেলথ কস্ট। কেন? কারণ আমাদের কোনো ন্যাশনাল হেলথ স্কিম নেই। আমরা কোনো ভারতীয়কে বলতে পারি না সারা জীবন একটা ভারতীয় কাজ করছে, যে সরকারি কাজ করছে না সেও কিন্তু কাজ করছে, সে কিন্তু দেশের জন্যই কাজ করছে। আপনি যে সাংবাদিক, আপনিও দেশের জন্য কাজ করছেন।
হোয়াট ডু ইউ হ্যাভ টু লুক ফরওয়ার্ড টু? আপনি যদি আমাদের যখন বয়স হবে হাসপাতালে গেলে পরে আমাদের থেকে 1 লাখ টাকা পার ডে নেবে, সেইটাকে আমাদের থামাতে হবে। টু বি এবল টু ডু দ্যাট উই হ্যাভ টু হ্যাভ এনাফ মানি টু বিল্ড আ ন্যাশনাল হেলথ স্কিম। সেদিক থেকে হেলথের দিক থেকে আমেরিকার হেলথ সিস্টেমও কিন্তু খুব খারাপ, সেটা যদিও আমেরিকার আলাদা জিনিস। আমেরিকা ডাজ নট বিলিভ ইন, একমাত্র বারাক ওবামা প্রথম এসেছিল যে সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম, ইউরোপিয়ান সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেমকে কপি করার চেষ্টা করেছিল। তার আগে অবধি ওদের বিশ্বাস যে যার নিজের দেখাশোনা করবে, মোটামুটি সেটা খুব একটা খারাপ যায়নি। ওরা কিন্তু মরে যায় না কেউ, মানে আনট্রিটেড হিসেবে কেউ কিন্তু মরে যায় না। এটা কিন্তু ভাববেন না যে ওদেরও সিস্টেম আছে। ওই সিস্টেমের ভিতরে যদিও হেলথ ইন্স্যুরেন্স না থাকে, কিছু নেই, একটা লোক গরিব লোক মরে পড়ে যাচ্ছে রাস্তায়, তাকে উঠিয়ে ট্রিটমেন্ট করবে এবং তার জন্য ওদের কিছু আছে যে সেই টাকাটা বরাদ্দ দেবে, সে হাসপাতাল সেই টাকাটা পাবে, সিটি কাউন্সিল থেকে পাক কি স্টেট কাউন্সিল থেকে পাবে না তা না। কিন্তু আমাদের সেই সিস্টেমটা নেই। আমাদের যদি আপনি অ্যাপোলোতে গিয়ে ভর্তি হন আর আপনার যদি নিঃস্ব থাকেন, আমি যদি ধরে নিন কালকে অ্যাপোলোতে মারা যাই, আমার বডি রিলিজ হবে না যতক্ষণ না আমার সন্তানরা লাখ লাখ টাকা ঋণ নিয়ে সেই টাকাটা পূর্ণ করবে। কিন্তু ইউরোপিয়ান সিস্টেম বরাবর, এটা ইউরোপিয়ান সিস্টেম, এটা ডেভেলপ হয়েছে ওভার দ্য ইয়ার্স। জার্মানরা করেছে প্রথম, তারপরে ইংরেজরা করেছে। দে হ্যাভ আ সিস্টেম যে আপনি যে কেউ হন, আপনার ট্রিটমেন্ট 100% ইজ গ্যারান্টিড বাই দ্য স্টেট। সেটা আমরাই অ্যাবিউজ করেছি। আমরা যারা যেতাম, যে ইংল্যান্ডে থাকতাম, আমরা অ্যাবিউজ করেছি। আমরা ওদের পুরো NHS সিস্টেম ইউজ করে নিজেদের ট্রিটমেন্ট করেছি। এককালে তো ভারতীয় ক্যান্সার পেশেন্টরা ইংল্যান্ড চলে যেত, গিয়ে ওখানে একটা হাসপাতালে গিয়ে ঢুকে পড়তো। সেগুলো তো খের অ্যাবিউজ ছিল, বাট উই হ্যাভ টু ওয়ার্ক আউট সামথিং ফর আওয়ার ওন কান্ট্রি। আর কতদিন আমরা বলবো যে আমাদের এত লোক আছে সেজন্য আমরা পেরে উঠছি না? দিস ইজ নট অন। ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান ইনফ্রাস্ট্রাকচার। অনেক ধন্যবাদ জয়ন্তদা আপনার মূল্যবান মতামতের জন্য। ধন্যবাদ দর্শকদেরও, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখলেন। ভালো থাকবেন, নমস্কার।